প্রিয় দর্শক, স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু স্বপ্নকে কি সবাই বাস্তবায়ন করতে পারেন? যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছেন তাদের নিয়ে চ্যানেল আই-এর এই আয়োজন। আর আমাদের সাথে এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসাবে আছেন স্বপ্নজয়ী ডাক্তার এস.এম. জগলুল এ মজুমদার। স্যার, আমি প্রথমেই জানতে চাবো আপনার ছোটবেলার কথা। আপনি ছোটবেলায় মানে কোথায় ছিলেন, কি স্বপ্ন আপনি ছোটবেলায় দেখতেন? ছোটবেলায় আমি ঢাকাতেই বড় হয়েছি। স্বপ্ন আমাকে আমার মাই দেখিয়েছেন। উনি চাইতেন আমি যাতে চিকিৎসক হই, ডাক্তার হই, সমাজ সেবা করি, মানুষের সেবা করি। সেই স্বপ্নের চারণেই আমরা 3 ভাইয়ের 2 ভাই ডাক্তার, 1 ভাই ইঞ্জিনিয়ার। মায়ের স্বপ্নকে লালন করেই চিকিৎসক হওয়া। ছোটবেলায় আমি একটু দুরন্ত ছিলাম, কৈশোরে আর একটু। তারপরে স্কুল, ঢাকা নটরডেম কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, পোস্ট গ্রাজুয়েশন করেছি নিপসম থেকে পাবলিক হেলথে। পড়াশোনা আমাকে খুব বেশি টানতো না। আমি পড়াশোনার থেকে সংযোগ, যোগাযোগ এবং কানেক্টিভিটি আমাকে খুব বেশি টানতো। আচ্ছা, কিছু একটা করার উদ্যম আমাকে খুব ছোটবেলা থেকে টানতো। আচ্ছা আচ্ছা আমাদের সময়, আচ্ছা 90-এর দশকে, সেই সময় চিকিৎসক হয়ে চিকিৎসা পেশাকে গ্রহণ না করাটা নেহাত খুবই উদাহরণস্বরূপ, খুব কম লোকই আছে। কেউ ভাবতেই পারতো না যে আমি ডাক্তার হয়েছি, ডাক্তারি করব না। এই ভিন্ন মাত্রাটা আচ্ছা আমাকে ছোটবেলা থেকে তাড়িত করেছে আমার স্বপ্নের দিকে। আচ্ছা সেখান থেকে শুরু। তারপরে প্রথমেই কর্মজীবন শুরু করি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে। আচ্ছা ওখানে মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টে কাজ করি। আমার সৌভাগ্য হয়েছে কিছু বিখ্যাত মানুষের সান্নিধ্যে আসা, এবং আমার কার্যক্রম এবং কার্যের পরিধি দেখে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপে আমাকে ইংল্যান্ডে পাঠানো হয় ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করার জন্য। আচ্ছা সেটি আমার একটি জীবনের নতুন দ্বার উন্মোচন হয়। ছিলাম চিকিৎসক ডাক্তার, পড়তে গেলাম ম্যানেজমেন্ট। আচ্ছা সম্পূর্ণ করার পরে মনে হলো কাজের পরিধির ব্যাপ্তি অনেক বেড়ে গেছে। আচ্ছা সেই পরিধি থেকেই শুরু করা, এবং তারপর একদিন সেই মহান ব্যক্তিত্ব ডিএচ খান স্যারের হাত ধরেই একদম ভিন্ন একটি জগতে এসে কাজ শুরু করা, আইটি টেলিকমে। আচ্ছা আপনারা নাম শুনতে পারেন ডিজিটেক, ডাটা লিঙ্ক। 2000 শুরুর দিকে সবচেয়ে বড় আইএসপি কোম্পানি গণনেট এর, এবং বাংলাদেশে সর্বপ্রথম এটিএম দিয়ে টাকা, এটিএম মেশিন থেকে টাকা তোলার এই প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আমি ছিলাম। আচ্ছা আচ্ছা একজন চিকিৎসক হিসাবে ভিন্নভাবে একদম ভিন্ন সেক্টরে গিয়ে আমি কাজ করেছি। করতে করতে তখন আমার কাছে মনে হয়েছে যে অনেক দূর যাওয়া যায় যদি না পারপাস, পিপল এবং প্ল্যানেট, এই 3 পিকে একসাথে করা যায়, তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আপনি কিন্তু লিউতে ছিলেন, লিউত থেকে তারপরে আপনি লায়নিজমে, তারপরে এই জায়গাটায়ও আপনি অনেক দূর এগিয়েছেন, প্লাস আপনি অনেক বহুমুখী বিজনেস করছেন, ব্যবসা করছেন। তো এই যে বহুমুখী সেক্টর, আপনি এটা কিভাবে সামলাচ্ছেন? এতে কি আপনার প্রবলেম হচ্ছে না? বা এই জায়গাটা একটু আপনি যদি তুলে ধরেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তারা একটু অনুপ্রাণিত হবে। মূল বিষয়টা হলো একজন মানুষ একা কোনোদিন কাজ করতে পারে না। স্বপ্ন তো আমি আগেই বলেছি একটা আপেক্ষিক বিষয়। এই আপেক্ষিক বিষয়টাকে যদি আপনি সবাই, আপনার টিমকে, আপনার মানুষকে, আপনার দলকে একত্রিত করতে পারেন,
তাদেরকে যদি অথরাইজেশন করতে পারেন, তাদেরকে ভিতর যদি ডেলিগেট করতে পারেন, তাদের ভিতর যদি চেতনা কাজটাকে উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে সবাই স্বেচ্ছায় নিজ দায়িত্বেই কাজ করবে। মূলত পরিকল্পনাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি বলেছেন লিওজমের কথা। আমি যখন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ি, তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা লিও ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলাম। আমি দেখেছি কিভাবে সেবা করলে মানুষকে সহযোগিতা করা যায়, কিভাবে রক্তদান করে একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়, কিভাবে চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে একজন মানুষকে, অন্ধজনকে আলো দেওয়া যায়। এগুলো তাড়িত করতো। তাড়িত করতে করতে আমি একটু আগে বলেছি যে আমি আইটি টেলিকমে কাজ করেছি। তারপর একদিন মনে হলো চিকিৎসক হিসাবে আমারও তো সমাজের প্রতি কিছু নৈতিক দায়িত্ব থাকে। সেই নৈতিক দায়িত্ব থেকে আমি সর্বপ্রথম খুব ক্ষুদ্র পরিসরে শুরু করতে গেলাম। আমি 450 স্কোয়ার ফিটের একটা ছোট্ট ফার্মেসি উদ্বোধন শুরু করি। সেটি আমার প্রথম প্রয়াস। সেই প্রয়াসটি 2003-এর শুরুতে, আপনি শুনলে অবাক হবেন, সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত এটি খোলা থাকতো। বাংলাদেশে প্রথম নিয়মিত তাপমাত্রায় ওষুধ রাখা, রিফ্রিজারেশনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, কম্পিউটারাইজ সেল করা এবং এক্সপায়ারি দিয়ে সফটওয়্যারের মাধ্যমে সেল করা, এই কাজটি প্রথম শুরু করেছি আমি 2003 সালে প্রেসক্রিপশন এইডের মাধ্যমে, যেটি বনানীর 11 নম্বরে প্রতিষ্ঠিত, আজও আছে। সে থেকে স্বপ্নের মাঝখান দিয়ে নিরন্তর চেষ্টা করে যাওয়া। প্রেসক্রিপশন এইড পরিচালনা করতে গিয়েই প্রচুর লোকজন ওষুধ নিতে আসতো আর বলতো যে বনানী, গুলশান, মহাখালী ডিওএইচএসে কোনো হসপিটাল নাই, এখানে যদি ডাক্তার পাওয়া যেত কষ্ট করে ধানমন্ডি যেতে হতো না। তখন আমি চিন্তা করলাম তাহলে একটা ডায়াগনস্টিক করি। প্রেসক্রিপশন এইডের সাথে সাথে নাম দিলাম প্রেসক্রিপশন পয়েন্ট। আমার বন্ধুরা, পরিচিত জন বলল নিশ্চিত ও আমাকে, যে ডাক্তার জগলুল, মাথায় কোনো মাথা কি বলবো এটাকে, আরো যদি বলতে মাথা খারাপ হয়েছে, যে বনানীতে এরকম প্রতিষ্ঠান চলবেই না। আমার একটা নিজস্ব মিথ আছে। আমি বিশ্বাস করি প্রতিটা মানুষ তার হৃদয়ে একটা এভারেস্ট আছে। এভারেস্ট যত বড় দীর্ঘ, তার স্বপ্নটা অত বড় দীর্ঘ। ওই দীর্ঘের ধাপে ধাপে পৌঁছানোই কাজ। আমি একা পারবো না, আমার সাথে সেই সময় আমার কয়েকজন ওয়েলউইশার এসে আমার সাথে যোগদান করেছেন। আমরা একসাথে প্রেসক্রিপশন পয়েন্ট করেছি। আজকে বাংলাদেশে, ঢাকা শহরে সবাই প্রেসক্রিপশন পয়েন্টকে চিনে। এটি বলতে পারেন যে এই ভাঙ্গা গড়ার মধ্যে দিয়ে যেতে যেতেই একটি প্রতিষ্ঠান। আপনি একটু আগে বলছিলেন কিভাবে সামলাই। ঠিক ডায়াগনস্টিক করার পরে খুব বিষয়টা খুব ইন্টারেস্টিং আমার কাছে। লোকজন বলল ভালো হলো ডক্টর জগলুল বা জগলুল, কেউ তুমি কেউ আপনি, যে যেভাবে বলে, এখন আমরা ভর্তি হবো কোথায়? আমার তো স্যালাইন নিতে হবে, আমার এটা করতে হবে, ওটা করতে হবে, এখন আমার একটা সার্জারি করতে হবে। তখন আবার স্বপ্ন দেখা শুরু করলাম। আমার শ্রদ্ধেয় গুরুজন জনাব একে গোলাম কিবরিয়া স্যারকে বললাম, স্যার বনানীতে কোনো একটা ভালো হাসপাতাল নাই। উনি বললেন চলো করি। আচ্ছা। আমরা দুজনে আরেকটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখে আজকের ইয়র্ক হাসপাতাল, যেটা বনানীতে আছে এবং সেবা গ্রহণ করছে অনেক মানুষ। অনেক স্বপ্ন আপনি সফল হয়েছেন, স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। তো আপনার জীবনের যে প্রথম স্বপ্নটা যখন আপনি বাস্তবায়ন করেন, ওইটার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। প্রেসক্রিপশন এইডের আমার প্রথম প্রকল্প। আচ্ছা। প্রেসক্রিপশন এইড ফার্মেসি যখন শুরু করি, প্রত্যেকটা র্যাকের ওষুধ রাখা থেকে শুরু করে টেম্পারেচার মেনটেন থেকে শুরু করে সব কিছুই খুব দেখভাল করতাম। একটা লক্ষ্যমাত্রা ছিল যে সেলসের অত টাকা হলে আমরা খুশি হব। যেই দিন সেই লক্ষ্যমাত্রাটা পূর্ণ হলো, সেই দিন অসম্ভব আনন্দ লেগেছিল।
আবার কাস্টমারেরও একটা লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছিলাম যে এতজন কাস্টমারকে আমরা সার্ভ করব। যেদিন সেই লক্ষ্যমাত্রাটা পূর্ণ হয়েছিল সেদিন অনেক আনন্দ লেগেছিল যে না, এই সমাজের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, এই সুযোগের সদ্ব্যবহার করব। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেব। প্রচুর ওষুধ আছে, আমরা সবাই কম বেশি ওষুধ কিনি, ওষুধ ব্যবহার করি। প্রচুর ওষুধ আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হয়, প্রচুর ওষুধ আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হয়। কিন্তু আপনি দেখেন আজকে বাইরের তাপমাত্রা কত। যদি একটা ফার্মেসিতে শীততাপ নিয়ন্ত্রিত রেগুলেটেড অবস্থায় যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ওষুধ রাখা না হয়, তাহলে সেই ফার্মেসির ওষুধের এফিকেসি কিন্তু কমে যাবে। তাহলে ওই ওষুধটা ওই রোগীর কাজে লাগবে না। এই চিন্তা চেতনা থেকে এই প্রেসক্রিপশন এইড দেওয়া এবং ওর সফলতাটা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। স্বপ্ন জয়ের জন্য আপনি কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব বেশি দেন? স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কি করবেন। আপনার গোলকে নির্ধারণ করতে হবে। আপনি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, আপনি ফুটবল খেলেন, সারা মাঠ খুব ভালো করে খেললেন, ঠিক গোলপোস্টের সামনে এসে যদি আপনি গোলপোস্টে শুট না করে মাঠের বাইরে পাঠিয়ে দেন বল, তাহলে তো আর আপনার ফলাফল হলো না। ফুটবল গোলের খেলা। জীবনটাও স্বপ্নের দ্বারা পরিচালিত একটা পর্ব। তো স্বপ্নকে আপনার পরিসীমার ভিতরে আনতে হবে, অবজেক্টিভস ফিক্স করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। কোনো শর্টকাট ওয়ে নাই সাকসেসের। বাস্তব একটি কথাই সত্যি, যদি আপনাকে সাকসেসফুল হতে হয় দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। প্রচুর শ্রম, মেধা, পরিশ্রম দিতেই হবে, ধৈর্য, সততা অবশ্যই। সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে, আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন একটু পরে, সেক্ষেত্রে পরিবারের সহায়তা অনেক ইম্পর্টেন্ট। একদম। যদি এই বিষয়ে একটু বলতে হয়, যেমন আপনি একজন নারী হিসাবে সংসারও সামলান, সমাজ সামলান, পরিবার সামলান, ঠিক আপনার পরিবার যদি আপনাকে সহযোগিতা করে আপনি অনেক দূর যেতে পারবেন। অবশ্যই। আমি আমার ক্ষেত্রে বলবো, আমার এই স্বপ্ন বাস্তবায়নে যেমন আমার মা ছোটবেলা আমাকে স্বপ্ন তাড়িত করেছে, স্বপ্নের ভিতর দিয়ে আমাকে বড় করেছে। পরবর্তীতে বাবা আমাকে পড়াশোনা শেষ করিয়েছে। যখন আমি আমার নিজের জীবনে আসলাম, তখন আমার যিনি আমার সাথে সহধর্মিণী, অবশ্যই ওনার রোল সবচেয়ে বেশি। কারণ এটা আপনার সাথে আমি এই জায়গাটায় আরেকটু সাপ্লিমেন্ট করি। একজন মানুষ সফল তখনই হয় যদি তার পার্টনার তাকে সহযোগিতা করে। এক্ষেত্রে আই এম ভেরি ব্লেসড। আমার ওয়াইফ ফারহানা বেগম, সে আমাকে সব সময় পজিটিভলি এবং সব সময় স্বপ্নকে লালিত করার জন্য আমাকে উৎসাহিত করত। একটা উদাহরণ দেই আমি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো আপনার বাচ্চা কতটুকু হয়েছে, আমি এইভাবে না বলে এইভাবে বলতাম। সত্যি, যারা লাইনিজমে আছে পুরনো ওরা অনেকেই জানে যে আমি বলতাম এতটুকু হয়েছে। কারণ আমি যখন বের হই তখন ওকে ঘুমে দেখি, আর আমি যখন যাই রাত্রে তখন ওকে ঘুমে দেখি আমার সন্তানদের। তাই আমার এই দুটো মেয়ে, রামিসা, মারিয়া, ইউসুফ, এদেরকে আমার ওয়াইফ মানুষ করেছে। ওই ফ্রিডমটুক না পেলে, ওই সহযোগিতাটুক না পেলে হয়তো আমি আজ এই জায়গায় এসে আপনার সামনে বসতেই পারতাম না। মহান রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার পরিবারের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি তথ্য রেখে যেতে চাই। শুরু করুন, ভুল হবে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন। বিখ্যাত আমেরিকান উপন্যাসিক স্টেসি একটি বই লিখেছেন, হাউ টু চেঞ্জ এ লাইফ, 2017 সালে। দ্বিতীয় এডিশনের সময় উনি ভুলে লিখেছেন বইয়ের নাম হাউ টু চেঞ্জ এ ওয়াইফ। আপনারা শুনলে অবাক হবেন, সে বইটি বেস্ট সেলার বই হিসাবে পরিগণিত হয়েছে।
প্রত্যেকটা ভুল থেকে শেখার সুযোগ আছে, সেখান থেকে শিখব এবং আগামী দিনে পথ চলবো, এই প্রত্যাশাই রাখি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্বপ্নজয়ী অনুষ্ঠানে আসার জন্যে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নজয়ীর সাথে, অন্য কোনো উদ্যোক্তার সাথে।